হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রামারিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় রেচনতন্ত্র। এর আগে আমরা অনেকগুলি ক্লাস অলরেডি করে ফেলেছি। এখনও পর্যন্ত যারা ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট বানানো আছে, গিয়ে চেক করতে পারো। ঠিক আছে, পরপর একটা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস নাম্বার 16 একদম ডিটেলসে পড়বো, একদম ছবির মাধ্যমে পড়বো, প্রত্যেকটা পার্ট মানে একদম পার্ট বাই পার্ট একদম ছবির মাধ্যমে দেখে এনসিআরটি বেস করে ডিটেলসে পড়বো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে পার্ট 1। ঠিক আছে, চলো। এক্সক্রিটরি সিস্টেম সম্পর্কে, রেচনতন্ত্র সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। তোমরা এক্সক্রিটরি সিস্টেম পড়ার আগে আমাকে একটা জিনিস তোমরা কনফার্ম করো যে কোনটা আমাদের রেচন পদার্থ কোনটা, মানে আমরা যে এক্সক্রিটরি সিস্টেম যে পড়বো তার যে রেচন পদার্থ যে বার করার যে পদ্ধতি, তাই তো? তো রেচন পদার্থ কোনটা, এটা নাকি এটা? দুটো ছবি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ কি একটা ইউরিন কোট করার একটা পিকচার রয়েছে, আর এটা হচ্ছে বাথরুমের। দেখে বুঝতেই পারছো তো কোনটা আমাদের এক্সক্রিটরির মধ্যে মেনলি পড়ছে বলো। দেখো, কেউ বলবে স্যার এই দুটোই আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করছে, তো দুটোই আমাদের এক্সক্রিটরি সিস্টেমে মানে এক্সক্রিটরির মধ্যেই পড়ে যাচ্ছে, রেচনের মধ্যেই পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। এই ভুল ধারণাটা প্রথমে তোমরা পুরো ত্যাগ করে দাও। প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে পড়বে, এটা নয়। কেন এটা নয়? দেখো, এই জায়গাটাই বোঝার আছে আমাদের। চলো আমি নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। এইটুকু বোঝা গেল যে আমাদের এইটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে পড়বে, মানে রেচনের মধ্যে পড়ছে, আমাদের এটা কিন্তু পড়ছে না। কেন পড়ছে না আমি নেক্সট স্লাইডে বলছি। দেখো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছবিগুলো নিয়ে আসা হয়েছে, ডোন্ট মাইন্ড। দেখো, প্রথমত হচ্ছে আমরা যে খাবারটা খাই, দেখো বাথরুমে যে ব্যাপারটা দেখলে না, মানে এই দিকে যে এই সাইডে যেটা দেখলে, এই সাইডে যেটা তোমরা যেটা দেখছো, এটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে পড়ছে জানো? এটা পড়ে যাচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। অ্যাকচুয়ালি খাবারের যে অপাচ্য অংশটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পড়েছিলাম, যে আমরা কার্বোহাইড্রেট খাবার গ্রহণ করি, আমরা প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করি, আমরা ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করি, এবং আমরা দেখছিলাম যে সর্বশেষে ক্ষুদ্রান্তে এসে প্রত্যেকটা জিনিসের আমাদের সম্পূর্ণ পাচিত হচ্ছিল, এবং পাচিত যে পার্টটা হচ্ছিল না সেটা আমরা দেখছিলাম যে বৃহদন্ত দিয়ে সেই পার্টটা, খাদ্যের যে অপাচ্য অংশটা সেটা মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে এটা পড়ছে সম্পূর্ণ ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। ঠিক আছে, আর এই যে পার্টটা, এই পার্টটা সম্বন্ধে আমি তোমাকে নেক্সট স্লাইডে বলছি। দেখো, অ্যাকচুয়ালি কী হয়, রেচন আমরা তাকেই বলবো, কাকে বলবো না, আমরা যে খাবারটা গ্রহণ করছি, আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই খাবারটা আলটিমেট ক্ষুদ্রান্তে যখন পুরো সরল রূপে পরিণত হয়ে যাচ্ছে, সরল রূপে বলতে কার্বোহাইড্রেটটা গ্লুকোজ রূপে, প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড রূপে, ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড রূপে বা গ্লিসারল রূপে যখন পূর্ণ পাচন ঘটে যাচ্ছে, এগুলো আমাদের কোথায় যাচ্ছে স্যার? রক্তের মাধ্যমে আলটিমেট আমাদের কোষে গিয়ে পৌঁছাচ্ছে। কেন পৌঁছাচ্ছে? কারণ ওখানে আমাদের কোষের শক্তি উৎপাদন করতে হবে, কোষকে এনার্জি দিতে হবে, তবে আমরা এনার্জি পাবো, এটা আমাদের মূল লক্ষ্য। কিন্তু যখন এই সমস্ত খাবারের পাচ্য অংশগুলো, একদম সরল রূপগুলো যখন এই কোষের মধ্যে পৌঁছাচ্ছে, কোষের না কিছু কিছু কাজকর্ম চলে, আমি ওটা পরে সায়েন্টিফিক টার্মটা বলবো, এখন সরল ভাষায় বোঝো। কোষের কিছু কী চলে? কোষের কিছু কাজকর্ম চলে, মানে অ্যাকচুয়ালি কী চলে না, কোষের বিপাকীয় কাজ চলে। কী চলে? বিপাকীয় কাজ চলে। এটাকে বলা হয় মেটাবলিক অ্যাক্টিভিটিস বলা হয়। মেটাবলিক, এই কথাটা মনে রাখবে, মেটাবলিক কিছু অ্যাক্টিভিটিস চলে। ঠিক আছে, এর ফলে কি উৎপন্ন হয় না, এর ফলে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। আবার বলছি, আমাদের খাবারের সরলতম অংশটা কি হয়, ব্লাডের মাধ্যমে মিশে গিয়ে আমাদের প্রত্যেকটা কোষে প্রত্যেকটা কোষে পৌঁছে যায়, এবং কোষের মধ্যে কি হয় না, কিছু মেটাবলিক কাজকর্ম চলে, বিপাকীয় কাজকর্ম চলে, এবং বিপাকীয় কাজকর্ম চলার ফলে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, কিছু ওয়েস্ট উৎপন্ন হয়। এই ওয়েস্টটা কি হয় না, রক্তের মাধ্যমে আমাদের কোথায় গিয়ে পৌঁছায়? আমাদের কিডনিতে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, আর কিডনি কি করে, সেই জিনিসগুলোকে ছেঁকে নেয়, এবং ব্লাড গিয়ে আমাদের রক্তকে শুদ্ধিকরণ করে, এবং ছেঁকে নেওয়া যে বস্তুটা সেটা আমাদের মূত্রের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বার করে দেয়। সেই জিনিসটা হচ্ছে রেচন পদার্থ, সেইটাই হচ্ছে আমাদের রেচন পদার্থ। বলো, বোঝা গেল? তো যদি এখনও বুঝতে না পারো, আমি দুটোর মধ্যে একটা ডিফারেন্সের চার্ট নিয়ে এসেছি, একবার চার্টটা দেখো, বুঝতে পারবে। আশা করি এরপর আর কোনো রকম কোনো ডাউট থাকতে পারে না। কোনোভাবেই আমি তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টটা দেখালাম, কোনোভাবেই সেই পার্টটা আমাদের রক্তের মধ্যে মেশে না, কারণ খাদ্যের অপাচ্য অংশ ওটা কেন মিশবে? অপাচ্য অংশ সিম্পল বৃহদন্ত দিয়ে, পায়ুদার দিয়ে আরামসে বেরিয়ে চলে যায়।
আর যেটা আমাদের পাচ্য অংশ, যেটা আমাদের সরল রূপে পরিণত হলো, সেই পার্টটা যখন আমাদের কোষে আসে, কোষে মেটাবলিক কাজকর্ম হওয়ার পর যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেইটা আমাদের কিডনিতে গিয়ে পরিশ্রুত হয়ে যে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের রেচন পদার্থ। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখো। দেখো এই ছকটা দেখো, আশা করি এটার পর তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বৈশিষ্ট্য, এখানে এক্সক্রিশন রেচন, এখানে ইজেশন বা বহিষ্করণ, এটাকে ইজেশন বলা হয়। ঠিক আছে, বলছে শরীরের বিপাকীয় যে ক্রিয়াগুলো হয়, উৎপন্ন বর্জ্য পদার্থ বের করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে এক্সক্রিয়েশন বা রেচন। বোঝা গেল? আর ওই পদ্ধতিতে যে জিনিসটা বের হচ্ছে সেটাকে আমরা রেচন পদার্থ বলি। কিন্তু শরীরের বিপাকীয় ক্রিয়ার ফলে সেটা কোথায় হচ্ছে? প্রত্যেকটা সেলে ঘটছে, প্রত্যেকটা কোষে ঘটছে। আর এটা কি হয়? ডাইজেস্টিভ যে সিস্টেম, পরিপাক নালীতে হজম না হওয়া বা শোষিত না হওয়া খাদ্যর অবশিষ্টাংশ যে বের করার প্রক্রিয়া, সেটা হচ্ছে ইজেশন। তাহলে একটা হচ্ছে এক্সক্রিয়েশন রেচন, আর একটা হচ্ছে ইজেশন বহিষ্করণ। দুটো জিনিস কিন্তু আলাদা। এখানে বর্জ্যের প্রকৃতি কীরকম হবে? বর্জ্য পদার্থ যেটা উৎপন্ন হবে, এটা CO2 হবে। সরি, এক মিনিট, এটা CO2 হবে। হ্যাঁ, এটা একটুকুনি ভুল আছে, CO2। অ্যাকচুয়ালি দেখো আমাদের, দেখো আমি তোমাদের এখানে বোঝাই, আমাদের কোষের মধ্যে মেটাবলিক যখন কার্যকর্মগুলো চলে না, মেটাবলিক কার্যকর্ম চলে, তার ফলে যে বর্জ্য পদার্থটা উৎপন্ন হয়, মনে রাখবে সেটা লিকুইড টাইপের হতে পারে, ঠিক আছে, অথবা গ্যাসীয় টাইপের হতে পারে, কিন্তু কোনোভাবেই কোনো কঠিন বর্জ্য পদার্থ কিন্তু এখানে উৎপন্ন হয় না। কিন্তু যখন আমি ইজেশনের কথা বলবো, বহিষ্করণ মানে ডাইজেস্টিভ সিস্টেমের পার্টের দিকে চলে যাব, তখন যে বস্তুটা আমাদের শরীর থেকে বের হচ্ছে সাধারণত কঠিন হয়, কঠিন বা বলতে পারো অর্ধ কঠিন টাইপের। ঠিক আছে, এটা এখানে লেখা ছিল। এবার দেখো এখানে সংজ্ঞা তো তোমাদের বলে দিলাম। বর্জ্যের প্রকৃতি তরল বা গ্যাসীয় টাইপের হতে পারে, মানে ওখান থেকে আমাদের যখন বর্জ্য পদার্থ কোষের মেটাবলিকের ফলে যেটা উৎপন্ন হয়, সেটা মেনলি ইউরিয়া উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়। আর এটা কেউ সাধারণত কঠিন বা অর্ধ কঠিন উৎপন্ন হয়। উৎপত্তিস্থল কোথায়? না, এটা কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, আর এটা যে ডাইজেস্টিভ যে ট্র্যাক্ট আছে, আমাদের পরিপাক যে নালী আছে, তো সেখানে তৈরি হয়। এখানে কে কে অংশগ্রহণ করছে? আমাদের এক্সক্রিশনে আমরা পরবর্তীকালে পড়বো আস্তে আস্তে, আমাদের কিডনি অংশগ্রহণ করছে, আমাদের ফুসফুস মানে শুধুমাত্র রেচন মানে এটা ভেবো না যে শুধুমাত্র আমাদের কিডনি হেল্প করছে, একদমই নয়। আমাদের কিডনির সঙ্গে আমাদের ফুসফুস হেল্প করছে, আমাদের স্কিন, আমাদের ত্বক হেল্প করছে, আমাদের লিভার হেল্প করছে। কী করে হেল্প করছে একটু পরে জানতে পারবে। যকৃৎ আমাদের হেল্প করছে, ঠিক আছে। আর এখানে কে হেল্প করে? মূলত মলাশয় এবং পায়ু, যেটার মাধ্যমে আমাদের মানে এক্সট্রা খাবারের অপাচ্য অংশটা, যেটার মাধ্যমে আমাদের বহিষ্করণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বর্জ্য পদার্থগুলো রক্ত আর কোষের ঝিল্লি ভেদ করে যাতায়াত করতে পারে। আর এই কোষের যে পর্দা আছে না, যদি কোষ পর্দা বেরোতে না পারে, কোষ পর্দা থেকে বেরোতে না পারে, তাহলে কি আমাদের বর্জ্য পদার্থটা কখনো আমাদের কোষ থেকে ত্যাগ করতে পারবো? আমরা পারবো না। আর আমি কি বলেছিলাম কোষ যখন পড়েছিলাম, যে কোষের যে ঝিল্লিটা, সেটা এমন অর্ধভেদ্য যে যাকে প্রয়োজন আছে তাকে ভেতরে আসতে দেবে এবং যাকে প্রয়োজন আছে বাইরে যেতে দেবে। তো কোষে বর্জ্য পদার্থ যখন উৎপন্ন হয়, সেটা আমাদের কোষ থেকে বহিষ্করণ করা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কি হয় না, কোষের ঝিল্লি ভেদ করে যাতায়াত করতে পারে। এই বর্জ্যগুলো কখনো শরীরের কোষে বা রক্তে প্রবেশই করবে না, শুধু পরিপাক নালী দিয়ে বাইরে চলে যাবে। ক্লিয়ার? বোঝা গেল এক্সক্রিয়েশন আর ইজেশনের মধ্যে কি ডিফারেন্সটা? চলো নেক্সট দেখো। নেক্সট এখানে একটু বোঝার চেষ্টা করবে। আমাদের কোষে দেখো আমরা কী কী জাতীয় খাবার খাই বলো? স্যার আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, আমরা প্রোটিন জাতীয় খাবার খাই। ঠিক আছে, কার্বোহাইড্রেট জাতীয়, ফ্যাট জাতীয়, প্রোটিন জাতীয় খাবার খায়। এবার এগুলোর কি হয়? সরল রূপে পরিণত হয়। তো কার্বোহাইড্রেটটা কী হয়ে যায়? গ্লুকোজে হয়ে যায়, ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড হয়ে যায়, প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, দিয়ে কি হয়? এগুলো আমাদের কোথায় চলে যাচ্ছে? সব কোষে চলে যাচ্ছে। এবার কোষে যখন মেটাবলিক কাজকর্ম চলছে, তারপরে যে বর্জ্য পদার্থ উৎপন্ন করছে, তো কী বর্জ্য পদার্থ উৎপন্ন করছে সেটা আমাদের জানতে হবে। যখন কার্বোহাইড্রেট আমাদের এই কোষের মধ্যে যাচ্ছে, কার্বোহাইড্রেট যখন আমাদের কোষের মধ্যে যাচ্ছে, বিপাকীয় কাজের পরে কার্বোহাইড্রেট কিসে রূপান্তরিত হচ্ছে বলো? আরে কার্বোহাইড্রেটের মধ্যে থাকে কি? গ্লুকোজ। এই কার্বোহাইড্রেটের সরল শর্করার রূপ কি? গ্লুকোজ তো C6H12O6 না? তো এর মধ্যে কি আছে বলো? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাই তো? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো এটা কি হয়? যখন মেটাবলিক কাজকর্ম হয়ে যায় না, এখানে কি উৎপন্ন করে? CO2 উৎপন্ন করে আর জল উৎপন্ন করে। বোঝা যাচ্ছে এটা কে? না কার্বোহাইড্রেট। আবার বলছি,
কার্বোহাইড্রেট যখন আমাদের কোষের মধ্যে পৌঁছায়, কোষের মেটাবলিক কাজকর্ম হওয়ার পরে যে বর্জ্য পদার্থটা উৎপন্ন করে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, কার্বোহাইড্রেটের সরল রূপ পৌঁছায় গ্লুকোজে যখন আমাদের পুরো বিপাকীয় কার্যটা আমাদের কোষের মধ্যে হয়ে যায়, তারপরে কি উৎপন্ন করে না CO2 আর H2O। ক্লিয়ার? ওকে স্যার। এবার স্যার ফ্যাটও তো পৌঁছাবে। তো ফ্যাট যখন আমাদের কোষের মধ্যে পৌঁছায়, ফ্যাটের সরল রূপ কি? ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। যখন আমাদের বিপাকীয় কাজকর্ম হয়ে যায়, তো ফ্যাটের মানে বর্জ্য পদার্থ কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড এবং জল। ঠিক আছে স্যার। এবার প্রোটিনও তো পৌঁছাবে না, প্রোটিন তো বসে থাকবে না, প্রোটিনও পৌঁছাবে। তো যখন আমাদের প্রোটিন, এটা কি গেল ফ্যাট, যখন আমাদের প্রোটিন পৌঁছাচ্ছে। আচ্ছা, প্রোটিন প্রথমত কী দিয়ে তৈরি? প্রোটিনের সরল রূপ কী বলো? অ্যামাইনো অ্যাসিড। মেনলি কী দিয়ে তৈরি হয়? কার্বন আছে, ওর মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে এবং নাইট্রোজেন আছে। এবার যখন এখান থেকে মানে মেটাবলিক কাজকর্ম প্রোটিনের হচ্ছে না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো ঠিক আছে, এই যে নাইট্রোজেন আছে না, এই যে বিপাকীয় কাজকর্মের ফলে যে বর্জ্য পদার্থ ওয়েস্টেজটা উৎপন্ন হচ্ছে, এটা একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে। এবং এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা একদম ডেঞ্জারাস। আমাদের শরীরে বেশি টাইম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকলে আমাদের মৃত্যু পর্যন্ত করতে পারে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মানে এখানে মেনলি 3টে পদার্থ উৎপন্ন করে। প্রোটিন জাতীয়, প্রোটিনটা সরলরূপ কি? অ্যামাইনো অ্যাসিড যখন আমাদের কোষের মধ্যে বিপাকীয় কাজকর্ম হলো, মেটাবলিক কার্যাবলীর পর যে রেচন পদার্থ উৎপন্ন করে, সেটা নাইট্রোজেন ঘটিত করে। নাইট্রোজেন ঘটিত 3টে পদার্থ উৎপন্ন করে। 1 নম্বরে হচ্ছে অ্যামোনিয়া, সব লেখা আছে, কোনো টেনশন নেই, আগে বুঝে নাও এখানে। অ্যামোনিয়া। 2 নম্বরে হচ্ছে ইউরিয়া, আর 3 নম্বরে হচ্ছে কি? ইউরিক অ্যাসিড। এই 3টে পদার্থ উৎপন্ন করে। এবার তোমরা আমাকে বলো সিম্পলভাবে, একদম সিম্পলভাবে তোমরা আমাকে বলো, আমরা কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আমাদের শরীর থেকে বার করা ইজি নয়? স্যার আমরা ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়েছি, রেসপিরেটরি সিস্টেম পড়েছি, তো আমরা এইটুকু বুঝে গেছি যে কোনো জায়গাতে যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা শরীর থেকে বের হয় কীভাবে। তো আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য আমাদের কাছে, আমরা জানি কী করে বার করতে হয়। আমাদের ফুসফুসে যায়, আমাদের রক্ত ওখান থেকে কী হয়, লাংসের মাধ্যমে CO2 ত্যাগ করে দেয়, অক্সিজেন মিশিয়ে দেয়, এগুলো আমরা ডিটেলসে পড়েছি। তো CO2 নিয়ে চাপ নেই। এই যে জল যেটা আমাদের শরীরে এক্সট্রা উৎপন্ন হয়, সেটা বার করা কোনো ব্যাপার নয়, কারণ আমাদের কি আছে? আমাদের রেচনাঙ্গ কি আছে? আমাদের স্কিন আছে। স্কিনে কি হয়? আমাদের ঘর্মগ্রন্থি আছে। ঘর্মগ্রন্থির ফলে কি হয়? আমাদের এক্সট্রা যে জলটা আমাদের কি হয়, ঘাম আকারে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় ঘর্মগ্রন্থির মাধ্যমে। তো আমাদের এটা নিয়ে কোনো টেনশন নেই। ফ্যাটের ক্ষেত্রেও দেখো CO2 আর H2 উৎপন্ন হয়, তো এটা নিয়েও কোনো টেনশন নেই। CO2 H2 আমাদের শরীর থেকে আরামসে বেরিয়ে যাবে, কোনো টেনশন নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবারটা বিপাকীয় কার্যাবলীর পর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এই যে 3খানা উৎপন্ন হয়, এই 3টে কিন্তু খুবই ডেঞ্জারাস আমাদের শরীরের জন্য, খুবই ডেঞ্জারাস। আমাদের শরীরে যদি বেশিক্ষণ থাকে, আমাদের বললাম মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর এগুলো বার করা কিন্তু অতটা ইজি নয়। তো আমাদেরকে পড়তে হবে এই সিস্টেমে যে আমাদের এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে আমরা বার করব কীভাবে। কোশ্চেন এখান থেকে আসে, আর তোমাদের এটা জানতে হবে। এগুলো আসবে না যে আমাদের শরীরের এক্সট্রা জল ঘর্মগ্রন্থি দিয়ে কী করে বেরিয়ে যাবে, কোথা থেকে বেরিয়ে, এইসব আসবে না। ফুসফুস থেকে CO2 বেরিয়ে যাবে, H2 বেরিয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার নয়। আমাদের প্রবলেম হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিয়ে। তো নাইট্রোজেন ঘটিত 3টে পদার্থ আছে, অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। তো আমাদের 3টেই জানতে হবে যে অ্যামোনিয়া কীভাবে বার করব, ইউরিয়া কীভাবে বার করব, ইউরিক অ্যাসিড কীভাবে বার করব। চলো নেক্সট স্লাইড দেখো। যেগুলো বললাম সেগুলো আবার দেখে নাও। এখানে দেখো, এখানে পরিষ্কার লেখা আছে যে কোষের বিপাকীয় সেলুলার মেটাবলিজমের পর কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থেকে যে বর্জ্যগুলো উৎপন্ন হয়, যেমন কার্বোহাইড্রেট কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে, ফ্যাট কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড এবং জল। আর প্রোটিন কি উৎপন্ন করে বলো? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। এই 3টে হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমাদের। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট প্রথমে আমরা কি পড়বো না অ্যামোনিয়া। দেখো আমি আর একবার দেখিয়ে দিই তোমাদের, এখানে কী কী ছিল বলো? অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। দেখো প্রথমে আমরা পড়বো অ্যামোনিয়া শরীর থেকে কীভাবে বেরোবে। দেখো অ্যামোনিয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত একটা বিষাক্ত পদার্থ, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অ্যামোনিয়া আমাদের শরীর থেকে না ডাইরেক্ট বেরোতে পারে না, যে আরামসে অ্যামোনিয়া আমাদের শরীর থেকে বার করে দিলাম, তা নয়। অ্যামোনিয়া শরীর থেকে বার করার জন্য প্রচুর পরিমাণে ওয়াটারের প্রয়োজন হয়, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলো যে প্রচুর পরিমাণে ওয়াটার
কাদের মধ্যে আছে? আমাদের শরীরে থাকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ ওয়াটার থাকে, যে পরিমাণ ওয়াটার না পেলে অ্যামোনিয়া শরীর থেকে বের হবে না, না কখনোই না। কাদের মধ্যে থাকে? যারা জলজ প্রাণী। কাদের মধ্যে থাকবে? যারা জলজ প্রাণী আছে। তো মনে রাখবে অ্যামোনিয়ার মাধ্যমে যারা রেচন পদার্থ ত্যাগ করে তারা সবসময় কী হয়? অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হয়, ঠিক আছে, জলজ প্রাণী হয়। মেনলি ইনভার্টিব্রেট যারা মানে অমেরুদণ্ডী যারা, ঠিক আছে। ইনসেক্ট কিন্তু নয়, ইনসেক্টকে ভাববে না কিন্তু, ইনসেক্ট নয় কিন্তু, ঠিক আছে, ইনসেক্ট নয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে, যারা যারা এই অ্যামোনিয়ার মাধ্যমে নিজেদের রেচন পদার্থ ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যামোনোটেলিক। কি বলা হয়? অ্যামোনোটেলিক। এটা মনে হয় নোটে লেখা নেই, এগুলো তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। পরপর তিনটে যেটা বলবো না, খুব বেশি নোট নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলবো, এগুলো নোট করে নেওয়ার চেষ্টা করবে। অ্যামোনোটেলিক, ঠিক আছে। তাহলে এখানে কি মনে রাখতে হবে? প্রথম কথা হচ্ছে অ্যামোনিয়ার মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করতে গেলে প্রচুর পরিমাণে আমাদের ওয়াটারের প্রয়োজন হবে। সেই ওয়াটার আমাদের শরীরে এত পরিমাণ নেই, মানুষের শরীরে নেই যে অ্যামোনিয়া ত্যাগ করতে পারবে। তাই এই অ্যামোনিয়া প্রধানত জলজ প্রাণী যারা আছে অ্যামোনিয়ার মাধ্যমে রেচন ত্যাগ করে। যারা ইনভার্টিব্রেট আছে, ইনসেক্ট ছাড়া, তারা এর মাধ্যমে ত্যাগ করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যারা যারা এই অ্যামোনিয়ার মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে তাদেরকে বলা হয় অ্যামিনোটেলিক, ঠিক আছে। এইটুকুই প্রশ্ন আসে, এর থেকে বেশি এখানে জানার প্রয়োজন নেই। আর মনে রাখবে অ্যামোনিয়া হচ্ছে সব থেকে হাইলি টক্সিক, হাইলি টক্সিক। আমি যে তিনটের কথা বলেছি না, অ্যামোনিয়ার কথা বলেছি, ইউরিয়ার কথা বলেছি, ইউরিক অ্যাসিডের কথা বলেছি, অবশ্যই তিনটেই নাইট্রোজেন ঘটিত পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মানেই মারাত্মক ক্ষতিকারক। কিন্তু তার মধ্যেও যদি কম বেশি বলা হয়, অ্যামোনিয়া সব থেকে ক্ষতিকারক, সব থেকে হাইলি টক্সিক, ঠিক আছে। অ্যামোনিয়া হয়ে গেল। নেক্সট কি আছে? ইউরিয়া আছে, তারপর ইউরিক অ্যাসিড আছে। দেখো নেক্সট আমাদের আছে ইউরিয়া। দেখো দেখো ইউরিয়া আমাদের শরীর থেকে বার করার জন্য ইউরিয়া জেনে রাখবে যে মডারেট টক্সিক, ঠিক আছে। মানে অ্যামোনিয়ার থেকে লেস টক্সিক, কিন্তু এটাও ক্ষতিকারক, কিন্তু অ্যামোনিয়ার থেকে কম, ঠিক আছে। আর এইটা শরীর থেকে বার করার জন্য আমাদের মিডিয়াম মানে মডারেট ওয়াটার লেভেল লাগে, ওয়াটার লাগে আমাদের শরীরে, H2O লাগে মিনিমাম। মিনিমাম মানে একদম কম নয় কিন্তু। আমাদের শরীরে কি জলজ প্রাণীর ক্ষেত্রে যেমন খুব বেশি, তেমনি আমাদের শরীরে হচ্ছে মডারেট ওয়াটার লেভেল আছে, তো আমরা বার করতে পারবো। তো মনে রাখবে ইউরিয়ার মাধ্যমে রেচন ত্যাগ করে কারা কারা? যারা উভচর আছে, অ্যাম্ফিবিয়ান যারা আছে তারা, যারা স্তন্যপায়ী ম্যামেলস যারা আছে তারা, এরা কিন্তু ইউরিয়ার মাধ্যমে বার করে। কি করে করে না করে পরে পড়বে, এখন এসব নিয়ে ভাববে না। আমি যেমন বললাম যে যারা অ্যামোনিয়ার মাধ্যমে ত্যাগ করে তাদেরকে অ্যামোনোটেলিক বলা হয়, ঠিক সেই রকমই ইউরিয়ার মাধ্যমে যারা রেচন পদার্থ ত্যাগ করে তাদেরকে কী বলা হয়? ইউরিওটেলিক। এটা কিন্তু মনে রাখবে, ইউরিওটেলিক, ঠিক আছে। কেন ইউরিওটেলিকটা বলছি না, ইউরিক অ্যাসিডের সঙ্গে গুলিয়ে ফেলবে, এটা ইউরিওটেলিক, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইউরিক অ্যাসিড। দেখো ইউরিক অ্যাসিডটা হচ্ছে সবথেকে লেস টক্সিক, মানে এই তিনটের মধ্যে সবথেকে কম টক্সিক। মনে রাখবে যে এটা বার করার জন্য না খুব বেশি জলের প্রয়োজন নেই, খুব বেশি জলের প্রয়োজন, মিনিমাম একটা একদম মিনিমাম ভেরি লিটিল অ্যামাউন্ট ওয়াটার, একদম অল্প জল হলেও বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা কারা করতে পারে? দেখো এটা অল্প ওয়াটারে মানে এটা শরীর থেকে বেরিয়ে যায়, সেই জন্য এটা কীরকম টাইপের হয়? এটা সেমি সলিড হয়, মানে অর্ধ কঠিন হয়, সেমি সলিড অর্ধ কঠিন হয়, ঠিক আছে। মানে বলতে পারো পেস্ট ফর্ম থাকে। আরে দেখো নি এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে? ধরো কোনো পাখি, বার্ড, কারো না কারো মাথায় তো জীবনে একবার না একবার করেইছে, তো সেক্ষেত্রে দেখেছো কীরকম টাইপের হয়? পেস্ট টাইপের হয়, খুব একটা তরল নয়, খুব একটা শক্তও নয়, ঠিক আছে। কাদের ক্ষেত্রে দেখা যায়? বার্ডসের ক্ষেত্রে দেখা যায়, তারপরে সরীসৃপদের ক্ষেত্রে দেখা যায়, রেপটাইলস যারা থাকে সরীসৃপ তাদের ক্ষেত্রে দেখা যায়। আর কাদের ক্ষেত্রে দেখা যায়? পতঙ্গ, ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায়, ইনসেক্ট এদের ক্ষেত্রে দেখা যায়। বার্ড, রেপটাইল আর ইনসেক্ট এদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। যারা ইউরিক অ্যাসিডের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? ইউরিকোটেলিক। ইউরিকো, আগেরটা ছিল ইউরিওটেলিক আর এটা ইউরিকোটেলিক, তো দুটো ইউরিকোটেলিক, হ্যাঁ। তো দুটো কিন্তু গুলি ফেলবে না, দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। এবার আমরা তিনটে পড়ে নিলাম যে কোনটা কতটা, কে কত টক্সিক, কীভাবে কে বার করে, কীভাবে না করে। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে ইউরিয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরের রেচন পদার্থ বার করি। অ্যাকচুয়ালি ওই ইউরিয়াটা ত্যাগ করি কীভাবে? আমরা কীভাবে ত্যাগ করি চলো ওইটার ব্যাপারে আমাদের ডিটেলসে জানতে হবে। যে আমাদের মানব শরীরে
কীভাবে আমরা ইউরিয়ার মাধ্যমে আমরা রেচন পদার্থ ত্যাগ করি কীভাবে, বা কী ফর্মে ত্যাগ করি বা কী প্রসেসে ত্যাগ করি, সেটা আমরা নেক্সট স্লাইডে জানবো। চলো নেক্সট দেখো প্রথমত যেটা করা হয়, আমাদের শরীরে আমরা কি গ্রহণ করি, প্রথমে বললাম প্রোটিন গ্রহণ করি। প্রোটিনের সরল রূপ কী হয় না, প্রোটিনের সরল রূপ হয় স্যার অ্যামাইনো অ্যাসিড। কী হয়? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড কি হয়, যখন দেখো অ্যামাইনো অ্যাসিড একটা মাত্রা পর্যন্ত জমানো যায়, মানে অ্যামাইনো অ্যাসিড যখন আর জমিয়ে রাখতে পারা যায় না, অ্যাকচুয়ালি দেখো আমাদের সোজা কথায় বলি, ইউরিয়া আমাদের শরীরে এমনটা নয় যে আমরা হাত ঢুকিয়ে ধরলাম ইউরিয়া বাইরে ফেলে দিলাম। অ্যাকচুয়ালি ইউরিয়াটা আমাদের ইউরিনের মাধ্যমে, মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে নির্গত হয়। এবার মূত্র পর্যন্ত পৌঁছানোর যে মাঝখানের প্রসেসটা আছে, এই যে ইউরিয়া কিসের মাধ্যমে বের হয়? ইউরিনের মাধ্যমে। তো এই যে ইউরিয়াটা ইউরিন পর্যন্ত যে পৌঁছাচ্ছে, তারপরে আমাদের শরীর থেকে নির্গত হচ্ছে, এর মাঝে যে প্রসেসটা, সেই প্রসেসটা সম্বন্ধে আমি তোমাদের বলছি, ঠিক আছে? ক্লিয়ার হবে জিনিসগুলো আগে, তারপরে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমরা প্রোটিন গ্রহণ করলাম, অ্যামাইনো অ্যাসিড নিলাম, অ্যামাইনো অ্যাসিড যখন খুব এক্সট্রা হয়ে যায়, তখন কি হয়ে যায় না, শরীরে প্রয়োজনের তুলনায় যখন অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যামাইনো অ্যাসিডটা বেরিয়ে যায়। সেই প্রক্রিয়াটার প্রথম যে ধাপটা, সেইটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটা আসে কোথায় না, লিভারে আসে। প্রথমত কোথায় আসে না, লিভারে আসে। এটা আবারও বলছি, এটা কিন্তু ভাববে না যে আমরা যা খাবার, আমি যা প্রোটিন গ্রহণ করছি, প্রোটিনের মাধ্যমে প্রোটিনের সরলরূপ অ্যামাইনো অ্যাসিড, আমি যা কিছু খাচ্ছি প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হচ্ছে, তারপর সেটা লিভারে গিয়ে ইউরিয়া হয়ে বেরিয়ে যায়, তা কিন্তু নয়। এক্সেস অ্যামাইনো অ্যাসিডটা, মানে বাড়তি এক্সেস, মানে যেটা আমাদের শরীরে আর কোনো কাজে লাগলো না, আমি সেইটুকু পার্টের কথা বলছি। বাড়তি অ্যামাইনো অ্যাসিডটা কী হয়, আমাদের ডাইরেক্ট লিভারে যায়। লিভার কী করে, সেখানে কিছু এনজাইম আছে। এনজাইম কী আছে সেটা তোমাদের জানার প্রয়োজন নেই, কোনোদিন পরীক্ষায় আসবে না। এনজাইমের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের গঠন থেকে যে অ্যামাইনো গ্রুপ থাকে, সেইটাকে আলাদা করে দেয়। অ্যামাইনো অ্যাসিডের যে গঠনটা থাকে না, সেখান থেকে কি করে, অ্যামাইনো গ্রুপটাকে আলাদা করে দেয়। এটাকে বলে ডিঅ্যামিনেশন। ইম্পর্টেন্ট নয়, তবু বলে রাখছি, এটাকে বলে ডিঅ্যামিনেশন, ঠিক আছে? আলাদা হয়ে গেল। আর যখনই অ্যামাইনো অ্যাসিড থেকে এই অ্যামাইনো গ্রুপটাকে আলাদা করে দিল, তখনই সেটা কিসে পরিণত হলো, সেটা অ্যামোনিয়াতে পরিণত হলো। সেটা কিসে পরিণত হলো, সেটা অ্যামোনিয়াতে পরিণত হলো। আর আমি আগেই বলেছি যে অ্যামোনিয়া খুবই ডেঞ্জারাস জিনিস, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। অ্যামোনিয়া খুবই ডেঞ্জারাস জিনিস, সেটাকে কিন্তু বেশিক্ষণ শরীরের মধ্যে আমি রাখতে পারবো না। তখন কি হয় না, অ্যামোনিয়া যখনই শরীরে বেশিক্ষণ থাকে, সেটা ক্ষতি করে ফেলবে। যকৃৎ কী করে, আমাদের লিভার কী করে, এই অ্যামোনিয়াকে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশিয়ে দেয়, এবং সেটা কিসে পরিণত করে, সেটা পরিণত করে ইউরিয়াতে। বোঝা গেল? অ্যামোনিয়াটা আমাদের শরীরে কিছুক্ষণ থাকলেই সেটা মারাত্মক ক্ষতি করে দেবে কিছু। তো লিভার কি করলো, সেই অ্যামোনিয়াটাকে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশিয়ে ইউরিয়াতে পরিণত করে দিল, ঠিক আছে? এই যে অ্যামোনিয়া থেকে ইউরিয়ায় পরিণত হচ্ছে, এইটাকে বলা হয় ইউরিয়া চক্র। কি বলা হয়, এখানে লিখে দিচ্ছি, ইউরিয়া চক্র। এর একটা ভালো নাম আছে, সেই ভালো নামটা কি, অর্নিথিন চক্র। আমি বাংলাতেই লিখতে চাই কিন্তু হয়েছে অর্নিথিন চক্র, ঠিক আছে? তাহলে অর্নিথিন চক্র কি, আমাদের শরীরে লিভার কি করে না, অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে রূপান্তর করে, কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে, অ্যামোনিয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে ইউরিয়াতে রূপান্তর করে। সেই যে প্রসেসটা, সেটা হচ্ছে অর্নিথিন চক্র। ক্লিয়ার? এরপর কি করে, যকৃৎ কিন্তু ইউরিয়াকেও বেশিক্ষণ রাখবে না। যখনই ব্লাড লিভারে প্রবেশ করলো, এই ইউরিয়াটা কি করে, যকৃৎ কি করে, ওই ব্লাডের মধ্যে ইউরিয়াটাকে মিশিয়ে দেয়। তার ফলে কি হবে, এই ব্লাডটা যখন ফ্লো হয়ে কিডনির মধ্যে যাবে, বৃক্কের মধ্যে যাবে, আমাদের কিডনিতে যাবে, তখন এই ইউরিয়াটাকেও সঙ্গে পাঠিয়ে দেয়। এবার সেখানে আছে নেফ্রন, সেটা আমরা পরে পড়বো। বৃক্কতে গিয়ে কি হয়, কিডনিতে গিয়ে কী হয়, এই ইউরিয়াটাকে ছেঁকে নেয়, রক্তটাকে পরিশ্রুত করে নেয়। শুধু ইউরিয়া থাকে না, ওর মধ্যে যা যা কিছু দূষিত পদার্থ থাকে, পুরো, আমি ইউরিয়া সম্বন্ধে বলছি, শুধু ইউরিয়াটা বলছি, আমাদের যখনই কিডনিতে যায়, সেটাকে ছেঁকে নেয়, রক্তকে পুরো ফিল্টার করে দেয়, বিশুদ্ধ রক্ত পাঠিয়ে দেয়। আর এই যে ইউরিয়াটা কিডনি নিয়ে নিল, সেটাকে মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বার করে দেয়। বলো বোঝা গেল কিনা? তাহলে ইউরিয়া কীভাবে আমাদের শরীর থেকে বেরোনো হয় বোঝা গেল। যেটা আমি বললাম সেটা তোমাদের একবার লিখিত আকারে এবং ছকের মাধ্যমে একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা ভুলবে না। দেখো ও সরি, হ্যাঁ, আমাদের শরীরে কার্বোহাইড্রেট, ফ্যাটের মতো অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যখন জমি রাখতে পারে না, তখন শরীরে অ্যামাইনো অ্যাসিড থাকলে তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের করে। প্রথমে হয় কি, ডিঅ্যামিনেশন। প্রথমে ডিঅ্যামিনেশন হয়, প্রথম ধাপ।
কী হয় না, অ্যামাইনো অ্যাসিডগুলো প্রথমে যকৃতে যায়, সেখানে এনজাইমের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের লেখাগুলো ছোটো হয়ে গেছে, সরি আমি মুখে বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা নেই। অ্যামাইনো অ্যাসিডের গঠন থেকে অ্যামাইনো গ্রুপটাকে আলাদা করে ফেলে, এটাকে ডিঅ্যামিনেশন বলে। আর অ্যামাইনো গ্রুপ থেকে আলাদা হওয়ার পর অ্যামোনিয়া অত্যন্ত ক্ষতিকর, এটা NH3 অত্যন্ত ক্ষতিকর। সেই জন্য কী করে, অ্যামোনিয়া শরীরে বেশিক্ষণ থাকলে ক্ষতি করবে বলে যকৃৎ দ্রুত অ্যামোনিয়াকে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশিয়ে তুলনামূলক কম ক্ষতিকারক ইউরিয়াতে পরিণত করে। এটাকে বলে ইউরিয়া চক্র বা অর্নিথিন চক্র। যকৃতে যখনই তৈরি হলো, ইউরিয়া রক্তে মিশে গেলে, এরপর রক্ত যখন কিডনিতে পৌঁছালো, তখন নেফ্রন সে ইউরিয়াকে ছেঁকে আলাদা করে ফেলে, শেষে এটি মূত্র হিসেবে শরীর থেকে বেরিয়ে যায়। এর থেকে আসান আর কীভাবে বোঝাবো, এর থেকে সহজ কী হবে? চলো, এটা যেটা বললাম একটা ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই। দেখো, ফ্লো চার্ট একবার দেখে নাও। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড কী হলো, প্রথমে যকৃতে গেল, যকৃতে কী হলো, ওই অ্যামোনিয়া গ্রুপটাকে আলাদা করে দিল, দিয়ে কী তৈরি করলো, অ্যামোনিয়া তৈরি করলো। অ্যামোনিয়া খুব ক্ষতিকারক, সেই জন্য কী করলো, ইউরিয়াতে রূপান্তর করলো। ইউরিয়াতে রূপান্তর করে রক্তের মাধ্যমে মিশে গেল ইউরিয়াটা, তারপর কিডনিতে পাঠিয়ে দিল, কিডনি কী করলো, মূত্রের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশন করে দিল। ক্লিয়ার? চলো, এতক্ষণ তো আমাদের ইন্ট্রোডাকশান গেল যে অ্যাকচুয়ালি রেচন পদার্থ আমাদের শরীর থেকে রেচনটা কী বের হয়, এটা আমাদের ইন্ট্রোডাকশান গেল। এবার একটা জিনিস বোঝো যে আমাদের শরীরে এই যে রেচনটা বার করার জন্য শুধুমাত্র কি ইউরিয়া রক্ত এইটুকু কি এনাফ না। দেখো, আমাদের শরীর থেকে এই রেচন পদার্থ ত্যাগ করানোর জন্য অনেকগুলো অঙ্গ সাহায্য করে, অনেকগুলো অঙ্গ। যদি আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের কথা বলি, মানব রেচনতন্ত্রের কথা বলি, বা যে কোনো রেচনতন্ত্রের কথা বলো না কেন, তাহলে অনেকগুলো অঙ্গ এই রেচনটাকে বার করার জন্য পার্টিসিপেট করে। এই সমস্ত অঙ্গ মিলে যে অঙ্গ আমাদের সাহায্য করছে রেচনটাকে শরীর থেকে বার করার জন্য, এই সমস্ত অঙ্গ মিলে যে তন্ত্রটা সৃষ্টি করছে, সেটাই হচ্ছে আমাদের রেচনতন্ত্র। ঠিক আছে? তো আমরা এবার পড়ব হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, মানব রেচনতন্ত্র। মানব রেচনতন্ত্র, ঠিক আছে? ছবিটা আসুক। হ্যাঁ, দেখো, মানব রেচনতন্ত্র। আরে এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি? এখানে দেখো ইংলিশে নাম লেখা আছে, তো আমি ইংলিশ বাংলা দুটোই বলে দিচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, কিডনি আছে, দুটো কিডনি আছে। আমরা কিডনি যত বড় সাইজ ভাবি না, তত বড় নয়। আমি কি সাইজ আছে, কোথায় অবস্থান, সব বলে দেবো। তার আগে দেখো যে কী কী জিনিসগুলো আমাদের হেল্প করে, আমাদের যে এক্সক্রিটরি সিস্টেম, আমাদের রেচনটাকে বার করার জন্য কোন কোন জিনিস হেল্প করে। তো কি হেল্প করছে? প্রথমত এক জোড়া বৃক্ক আছে, এক জোড়া কি আছে, বৃক্ক বা কিডনি আছে। এটাকে বাংলায় কি বলে? বৃক্ক বলে। আর কি আছে দেখতে পাচ্ছ এখানে কি আছে, এটার মাধ্যমে মূত্রটা কি হচ্ছে না, এই জায়গাটায় আসছে। এটাকে কি বলে? এটাকে বলে ইউরেটার বা বাংলায় বলা হয় গোবিনী। কটা আছে দেখো, এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে। না হলে আরে ভাবো না, এখানে ধরো মূত্রটা উৎপন্ন হয়েছে, এবার এইটাকে তো নিয়ে আসতে হবে আমাদের এখানে বার করার জন্য না। এই বার করে কে নিয়ে আসে? এখান থেকে বার করে নিয়ে আসে ইউরেটার বা গোবিনী। তো মনে রাখবে, এক জোড়া কি আছে, গোবিনী আছে। গোবিনীর ইংরাজি হচ্ছে ইউরেটার। ঠিক আছে স্যার? ওকে। আর কি সাহায্য করে? যখন মূত্রটা এখানে চলে এলো, সাময়িকভাবে একটা জায়গাতে জমা হয়ে থাকে, একটা জায়গাতে জমা হয়। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ব্লাডার, ইউরিনারি ব্লাডার। এটাকে বলে মূত্রথলি। কটা আছে না, একটা আছে, মাত্র একটা আছে আমাদের মূত্রথলি। যখনই মূত্রথলিতে মোটামুটি আমাদের অর্ধেকের মতো ফিল হয়ে যায়, তখনই আমাদের ইউরিনের একটা প্রেশার আসে, ঠিক আছে, শরীর থেকে বার করার জন্য। তো মূত্রথলি কটা থাকে? একটা, সিঙ্গেল। মূত্রথলিকে কি বলা হয়? ইউরিনারি ব্লাডার বলা হয়। আর লেখা আছে, আমি আর লিখছি, ইউরিনারি ব্লাডার। আর লাস্ট হচ্ছে এই যখন আমাদের পুরো প্রসেসটা হয়ে যায়, মূত্র এখানে চলে আসে, এর মাধ্যমে কী হয়, ইউরেথ্রার মাধ্যমে আমাদের শরীর থেকে মূত্রটা ত্যাগ হয়। এটাকে বলে মূত্রনালী বা ইংলিশে বলা হয় ইউরেথ্রা। তাহলে আমাদের একজোড়া কিডনি, একজোড়া গোবিনী, মূত্রথলি আর একটা মূত্রনালী, এই সমস্ত কিছু আমাদের এই শরীর থেকে রেচনটাকে ত্যাগ করার জন্য হেল্প করছে। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের রেচন তন্ত্রটা তৈরি। ঠিক আছে? তো যেগুলো বললাম এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, এটাই লেখা আছে, একজোড়া বৃক্ক, একজোড়া গোবিনী বা ইউরেটার, একটি মূত্রথলি বা ব্লাডার, আর একটি মূত্রনালী বা ইউরেথ্রা। ঠিক আছে? চলো, প্রথমত আমরা এখানে পড়ব যে বৃক্ক বা কিডনি সম্পর্কে। ঠিক আছে? তো নেক্সট স্লাইডে আমরা পড়ব কিডনি। কি পড়ব? মানুষের বৃক্ক বা কিডনি। দেখো,
প্রথমত এখানে কিছু জিনিস তোমাদের জানতে হবে। মানুষের বৃক্ক বা কিডনি পড়ার আগে একটা জিনিস মাথায় রাখো, কতগুলো শর্ট টার্ম তোমাদের জেনে রাখতে হবে। কী কী আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে কিডনি নিয়ে যারা স্টাডি করে, যখন তোমরা কোনো হসপিটালে যাও বা কোথাও যাও, ধরো সাপোজ ভগবান না করুক কিছু প্রবলেম হোক, কিন্তু কিডনিতে যদি কোনো সমস্যা হয়, যখন আমাদের পেটের প্রবলেম হয় আমরা কী করি, গ্যাস্ট্রোলজি দেখাই, ঠিক আছে? তো সেরকম প্রত্যেকটা একটা ডাক্তার থাকে। তো কিডনি নিয়ে যারা পড়াশোনা করেছে বা কিডনির যে ডক্টর, আমাদের কিডনিতে কোনো সমস্যা হলে আমরা কোন ডাক্তারের কাছে যাব? তো কার কাছে যাব না, নেফ্রোলজিস্টের কাছে। তো কিডনি নিয়ে যে পড়াশোনা বা স্টাডি, এগুলোকে নোট করবে, ঠিক আছে? স্টাডি করা সেটাকে বলা হয় নেফ্রোলজি, নেফ্রোলজি বলা হয়, ঠিক আছে? স্টাডিটাকে নেফ্রোলজি বলছে। আর যে ডক্টর থাকে, যে স্পেশালিস্ট থাকে, যে ধরো এর যে ডক্টর বা স্পেশালিস্ট, তাকে বলা হয় নেফ্রোলজিস্ট, নেফ্রোলজিস্ট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, কিডনির শেপ কীরকম, আকার কীরকম, কিডনির আকার কীরকম? কিডনির আকার হয় বিনস, বিনস দেখেছো, রাজমা দেখেছো, রাজমা বিনস কীরকম টাইপের হয়, মানে এরকম টাইপের, ঠিক আছে? বিন শেপ হয়, বিন শেপ। যদি বলে এর ওয়েট কত, কিডনির ওয়েট কত, মনে রাখবে 120 থেকে 170 গ্রাম, 120 থেকে 170 গ্রাম। মহিলাদের ক্ষেত্রে কিছুটা ওয়েট কম হয়, পুরুষদের ক্ষেত্রে কিছুটা ওয়েট বেশি হয়, কিন্তু তোমরা অ্যাভারেজ ওয়েট মনে রাখো 120 থেকে 170 গ্রামের মতো ওয়েট হয়। এ কি তৈরি করে না, ইউরিন ফর্মেশন করে। কি ফর্মেশন করে, কি ফর্মেশন করে না, ইউরিন ফর্মেশন করে। যদি বলা হয়, নেক্সট স্লাইডে দেখাচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো, যদি বলা হয় যে এর লেন্থ কত, লেন্থ মনে রাখবে 10 থেকে 12 সেন্টিমিটার। আমরা যে ভাবি না যে বিশাল বড়, মানে পিকচারে এমন দেখায় আর কি, বিশাল সাইজ একটা, কিন্তু ওরকমটা নয়, ঠিক আছে? 10 থেকে 12 সেন্টিমিটার, 10 থেকে 12 সেন্টিমিটার বুঝতে পারছো, একদম ছোট। যদি বলি এর থিকনেস, থিকনেস কত, মানে থিকনেস হয় না মোটাপা আর কি, কত, 2 থেকে 3 সেন্টিমিটার থিকনেসের। যদি বলি ডায়ামিটার কত, ডায়ামিটার চওড়া কতটা, ডায়ামিটার, ডায়ামিটার মনে রাখবে 5 থেকে 7 সেন্টিমিটার, মনে থাকবে এগুলো। আবার রিপিট করছি, স্টাডিকে বলা হয় নেফ্রোলজি, যে ডক্টর থাকে, যে স্পেশালিস্ট থাকে, তাকে নেফ্রোলজিস্ট বলা হয়। এর শেপ হয় বিনসের মতো, ওয়েট হয় 120 থেকে 170 গ্রাম। এর কাজ হচ্ছে ইউরিন ফর্মেশন করা, মূত্র উৎপাদন করা। লেন্থ 10 থেকে 12, থিকনেস 2 থেকে 3 সেন্টিমিটার, আর ডায়ামিটার হচ্ছে, ডায়ামিটার বলতে পারো বা চওড়া বলতে পারো, উইথ বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এর অ্যাকচুয়াল অবস্থানটা কোন জায়গায়, মানে আমাদের অনেকে সাইডে দেখায়, দু সাইডে দেখায়, তো এর অবস্থানটা কোন কীরকম জায়গায় সেটা সেটা দেখো। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ছবিটাতেই লক্ষ্য করো, এই ছবিটাতেই লক্ষ্য করো। দেখো নেক্সট কোনো ছবি, আচ্ছা নেক্সট একটা ছবি আছে, আমি ওই ছবিটা দেখাই, কারণ ছবি না দেখালে এটা বুঝতে পারবে না। নেক্সট স্লাইডে দেখো, দেখো এই একটা ছবি ছিল আমি নিয়েছি, এর মধ্যে যা যা আছে না সব কিছু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এগুলো ধ্যান দিও না, কী আছে না আছে, যখন লাস্টে কমপ্লিট হয়ে যাবে তখন এমনি সব বুঝতে পারবে। দেখো আমাদের এই যে কিডনি দুটো থাকে না, দেখো এটা একটুখানি নামা, মানে একটু সাইডে নামা আছে, এটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, ঠিক আছে? লক্ষ্য করে দেখো, এই বাঁ দিকে যে কিডনিটা আছে না, এই কিডনিটা হালকা উপরের দিকে একটু ওঠা আছে, আর এই ডান দিকে যে কিডনিটা আছে না, ডান দিকে কিডনিটা হালকা নিচের দিকে আছে। এটা কেন হয় দেখো, এখানে অনেকে বলে যে এটা ছোট এটা বড়, এরকম ব্যাপার নয়। অ্যাকচুয়ালি ডান দিকের কিডনিটা হালকা নিচের দিকে থাকে, এর কারণ একটাই, আমাদের ডান দিকে না লিভারের অবস্থান, ঠিক আছে? তো লিভার থাকার জন্য কি হয়, এই দিকের কিডনিটা হালকা ডাউনে থাকে, হালকা ডাউনে থাকে, ওকে? কিন্তু এর অ্যাকচুয়াল অবস্থান কোথায় দেখো, অবস্থানটা আমি তোমাদের ছবির মাধ্যমে দেখাবো, তার আগে অবস্থানটা দেখো একবার, বলছি তোমাদের। দেখো যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। অবস্থান হচ্ছে মানুষের উদরগহরের পিছন দিকে, মেরুদণ্ডের দুই পাশে শেষ বক্ষীয় কশেরুকা এবং তৃতীয় কোটিদেশের কশেরুকার মাঝে অবস্থিত, T12L3। মানে এত কিছু জানতে হবে না, আমি তোমাদের ছবিটা আছে কিনা দেখি, তাহলে তোমাদের ছবিটা, হ্যাঁ এই ছবিটা দেখো। যখন যাদের স্কেলিটন সিস্টেম যারা পড়েছো আমার কাছে তারা জানো, স্কেলিটন সিস্টেম পড়ানোর সময় তোমাদের পড়েছিলাম না, L2 L3 L4 L5 T10 T10, এই এই জায়গাটায় অবস্থিত, এই জায়গাটায়, এই দেখো এই জায়গাটা অবস্থিত। এটা পিছন, এটা ব্যাক সাইড থেকে দেখাচ্ছে, এই যে মেরুদণ্ড দেখতে পাচ্ছ না, এটা ব্যাক সাইড থেকে দেখাচ্ছে কিন্তু,
আমাদের অ্যাকচুয়ালি কিডনি পাশে বা সামনের দিকে তো নয়, আমাদের শরীরের পিছন দিকে অবস্থিত, পিছন সাইডে। তো এইটা হচ্ছে কিডনি, দেখো এটা হচ্ছে কিডনি, ঠিক আছে। আর ঠিক এটা লিভার থাকার জন্য, এখানে লিভার থাকার জন্য এই কিডনিটা হালকা ডাউনে অবস্থিত, ঠিক আছে। দেখো এটা 12 রিব, 12 নম্বর রিব, এটা 12 নম্বর রিব, এই 12 নম্বর রিবের ওখানেই, ঠিক আছে। অবস্থানটা বোঝানোর জন্য ছবিটা রেখেছি আমি। পরীক্ষার সময় মধ্যে অবস্থান আসবে না, তবে একটা কনসেপ্ট বোঝা দরকার, ঠিক আছে, ছবি ছাড়া বোঝা সম্ভব নয়। তো তৃতীয় কোটি দেশে কশেরুকা T12 L3 মাঝে অবস্থিত। যকৃতের অবস্থানের কারণে ডান দিকে কিডনি কিছুটা নিচের দিকে অবস্থিত থাকে। আকৃতি কীরকম, সিম বিচের মতো, বিন শেপ, ঠিক আছে। 120 থেকে 170 গ্রামের মতন ওয়েট হয়। এই ছবিটা তোমাদের আমি দেখিয়েছি, এই ছবিটা তোমাদের দেখিয়েছি আমি। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেফ্রন। এবার সরি, এতক্ষণ মানে আমি যেগুলো বললাম তোমরা শুনতে পাওনি, ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমরা এই সব জিনিসগুলো আমরা ছবিগুলো দেখে নিলাম, পড়ে নিলাম। এরপর একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এটা তো একটা কিডনির মানে একটা বৃক্কের চিত্র। এবার কি হয় না, আমাদের এই কিডনির মধ্যে এমন কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদের কি হলো না, ইউরিয়া। দেখো, তোমাদের একটা কনসেপ্ট আমি এখানে বলে দিই, আমি মাঝখানে বলতে ভুলে গেছিলাম, অতি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন এসেছে গ্রুপ ডির, ভালো করে শুনবে। ধরো এই হচ্ছে লিভার, ঠিক আছে, এই হচ্ছে লিভার। লিভারের মধ্যে কি হলো না, লিভারের মধ্যে আমাদের অ্যামাইনো অ্যাসিড এলো, এবং লিভারের মধ্যে কার্যাবলী হলো অ্যামাইনো অ্যাসিডটাকে কিসে পরিণত করলো, লিভার ইউরিয়াতে পরিণত করলো, ঠিক আছে। যদি তোমাদের প্রশ্ন আসে যে আমাদের ইউরিয়ায় পরিণত করে কে, আমাদের ইউরিয়াতে যে অ্যামিনো অ্যাসিড থেকে যে ইউরিয়াতে পরিণত হচ্ছে, এই ইউরিয়াতে পরিণত করে কে, মনে রাখবে লিভার পরিণত করে, ঠিক আছে, হলো। এবার ইউরিয়া এই লিভার থেকে যখন আমাদের ব্লাডের মাধ্যমে এলো না, আরে প্রথমে কিসের মাধ্যমে এলো, এখানে কিসের মাধ্যমে এলো, লিভারে অ্যামোনিয়া অ্যাসিডটা কিসের মাধ্যমে এলো, স্যার ব্লাডের মাধ্যমে এলো। এবার এই ব্লাডটা যখন এখান থেকে বের হয়ে যাচ্ছে, এর মধ্যে যখন ব্লাডটা বের হচ্ছে লিভার থেকে, এর মধ্যে কি আছে, অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামোনিয়া আছে, না ইউরিয়া আছে, কি আছে বলো, উত্তর দাও। স্যার এর মধ্যে ইউরিয়া আছে। কি আছে এর মধ্যে, ইউরিয়া আছে, ঠিক আছে স্যার, নো প্রবলেম। লিভার যখন বেরোচ্ছে, আরে ওর তো কাজই তো ওই ব্লাডটা কী করছে, এই লিভারে যে ইউরিয়াটা উৎপন্ন হচ্ছে, ওই ইউরিয়াটাকে ব্লাড তো নিয়ে যাবে কিডনিতে না, তো যখন ওই ব্লাডটা লিভার থেকে বের হবে অবশ্যই এর মধ্যে ইউরিয়া থাকবে, এটা তো জানা কথা, ঠিক আছে স্যার। এবার যখন ব্লাডটা প্রবাহিত হতে 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 কী হলো, কিডনিতে এসে পৌঁছালো। কিসে এসে পৌঁছালো, কিডনিতে এসে পৌঁছালো। কোথায় এসে পৌঁছালো, কিডনিতে এসে পৌঁছালো। আচ্ছা, এখানে একটা কথা বলো, লিভারে যে ঢুকছে, লিভারে যে এই যে এটার মাধ্যমে যে ব্লাডটা আসছিল, এটার নাম কি? আরে যেটার মাধ্যমে রক্ত আসে সেটাকে কি বলা হয়, শুদ্ধ রক্ত, ওটুযুক্ত রক্ত কাছে কি বলা হয় বলো? আরে ভেন বলা হয় না আর্টারি বলা হয়? স্যার আর্টারি বলে, ধমনী বলা হয়। আর এটা কি ধমনী, লিভারে যেটা আসছে সেটা কি ধমনী? আমি কি বলেছিলাম, লিভার যখনই কথাটা আসবে তখন হেপাটিক কথাটা অ্যাড হবে, মনে রাখবে এটা হেপাটিক আর্টারির মাধ্যমে, হেপাটিক ধমনীর মাধ্যমে লিভারে রক্তটা আসছে। আর যখন লিভার থেকে রক্তটা বেরিয়ে যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে হেপাটিক ভেন। কোশ্চেনটা এইভাবেই দিয়েছিল যে হেপাটিক ভেনের মধ্যে ইউরিয়া থাকে না, মনে রাখবে হেপাটিক ভেনের মধ্যে ভর্তি ইউরিয়া থাকে। ভেনের মধ্যে নয়, হেপাটিক ভেনের মাধ্যমে যে ব্লাডটা আসছে সেই ব্লাডটার মধ্যে হিউজ পরিমাণ ইউরিয়া থাকে, কারণ ইউরিয়াটা তো আস্তে আস্তে কিডনিতে আসবে, ওখান থেকে তো বার করে নিয়ে আসছে ওকে, ক্লিয়ার। এবারে কি হলো দেখো, এবারে যখন কিডনিতে ব্লাডটা আসছে, দেখো এমনটা নয় যে শুধুমাত্র লিভারে এলো, লিভার থেকে রক্তটা আস্তে আস্তে কিডনিতে আসতে না, আমাদের শরীরে কন্টিনিউ কিন্তু পাম্পিং চলছে, কন্টিনিউ রক্ত আসতে যাচ্ছে এরকম হচ্ছে। তো যখন এই ব্লাডটা এখানে এলো, এর মধ্যে অক্সিজেন থাকবে না? স্যার অবশ্যই অক্সিজেন থাকবে। যখনই আমাদের কোনো অঙ্গের মধ্যে ফার্স্ট টাইম ব্লাডটা প্রবেশ করে, রক্তটা প্রবেশ করে, তার মধ্যে তো অক্সিজেন থাকে। আরে অক্সিজেন না থাকলে কিডনির যে কোষগুলো আছে এরা এনার্জি বানাবে কোথা থেকে, অবশ্যই এর মধ্যে অক্সিজেন থাকবে। তো এর মধ্যে অক্সিজেন এলো। আচ্ছা, কিডনির মধ্যে যেটার মাধ্যমে আমাদের ব্লাড আসছে, রক্ত আসছে, সেই এটা তো একটা আর্টারির মাধ্যমে আসছে, একটা ধমনির মাধ্যমে আসছে, সেই আর্টারিটার নাম কি? কিডনির কথা যখনই আসবে তখনই রেনাল কথাটা অ্যাড হবে, রেনাল, মনে রাখবে রেনাল আর্টারির মাধ্যমে রক্তটা এলো। তো প্রশ্ন এটাও ছিল যে যখন আমাদের এই ব্লাডটা আসছে কিডনির মধ্যে, এই রেনাল আর্টারির মধ্যে, রেনাল ধমনির মধ্যে, এর মধ্যে কি ইউরিয়া থাকে কি থাকে না? হ্যাঁ স্যার ইউরিয়া থাকে। কিন্তু যখন
কিডনিতে এই ব্লাডটা চলে এলো এবং কিডনি থেকে যখন ব্লাডটা বের হচ্ছে তখন সেটা CO2 পূর্ণ ব্লাড তো ওর মধ্যে এটা 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 একটা একটা শিরার মাধ্যমে বের হচ্ছে CO2 পূর্ণ রক্ত। এটা কিসের মধ্যে? রেনাল ভেনের মাধ্যমে বের হচ্ছে, রেনাল ভেন। তো রেনাল ভেনের মধ্যে কি ইউরিয়া থাকবে কি থাকবে না? স্যার এখানে ইউরিয়া থাকবে কোথা থেকে? কিডনি তো নিয়েছে ইউরিয়াটা। আরে ইউরিয়াটা তো কিডনি পুরো ছেঁকে নিয়েছে, শুদ্ধ রক্তটাকে পাঠিয়েছে। তো এই মনে রাখবে যে রেনাল ভেনের মধ্যে যখন ব্লাডটা বের হয় এর মধ্যে কোনো রকম কোনো ইউরিয়া থাকে না। আরে বোঝা গেল কি গেল না? এটা কিন্তু গ্রুপ ডিতে 2022-এ আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোটামুটি 99% স্টুডেন্ট এটাতে ভুল করে এসেছিল। তো নেক্সট টাইম তোমরা কিন্তু ভুল করো না, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। আমি আবার বলে দিচ্ছি, লিভারে ঢুকছে যে ব্লাডটা O2 পূর্ণ, তার মধ্যে কোনো ইউরিয়া থাকে না। লিভার ইউরিয়া বানাচ্ছে। ইউরিয়া বানিয়ে কোথায় পাঠাচ্ছে না? পাঠাচ্ছে কিডনিতে। যখন কিডনির মধ্যে ব্লাডটা ঢুকছে তখন তার মধ্যে ইউরিয়া আছে। যখন কিডনি থেকে পুরোপুরি কিডনি কী করলো, পুরো ব্লাডটাকে ছেঁকে নিল, শুদ্ধ রক্তটাকে শুদ্ধ করে একদম ব্লাডটাকে ফ্রেশ করে পাঠালো বাইরে, তখন ওর মধ্যে কিন্তু আর কোনো ইউরিয়া থাকে না। ক্লিয়ার? ওকে। তো আমি বলতে চাইছিলাম একটা কথা, যে এখানে এমন কিছু জিনিস তো নিশ্চয়ই আছে যে কিনা এই ইউরিয়াটাকে এখান থেকে ছেঁকে নিচ্ছে, বা যে ব্লাডটা আসছে সে ব্লাডের মধ্যে যা কিছু দূষিত পদার্থ আছে সব দূষিত পদার্থগুলো এখানে ফিল্টার করছে এবং শুদ্ধ ব্লাড একদম মানে এর মধ্যে কোনো দূষিত, আমি O2 CO2 বলছি না, শুদ্ধ মানে এখানে O2 CO2 নয়, মানে ওর মধ্যে কোনো দূষিত পদার্থ নেই, কোনো রকম কোনো ইউরিয়া থাকছে না। এই ব্লাডটাকে আবার রক্তে ফিরিয়ে দিচ্ছে, আবার দেহে ফিরিয়ে দিচ্ছে। তো এর মধ্যে এমন কিছু তো আছে। তো সেই জিনিসটা কি, সেটা আমাদের কি করতে হবে? এই বৃক্কের মধ্যে মেন যে কাজ সেটা তারই কাজ, এবং তার জন্য আমাদের বৃক্কের কাজটা পড়তে হবে, বৃক্কের অন্তর্গঠন সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে? তো চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি, আজকে এটা কমপ্লিট করছি না, কারণ গলায় অলরেডি অনেক লাগছে, আজকে অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত রাখছি, পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে? এরপরে আমরা কি পড়বো না, এর ভেতরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে নেফ্রন। তোমরা জানো নেফ্রন কীভাবে কাজ করে, নেফ্রনের ছবি কীরকম হয়, নেফ্রনের প্রত্যেকটা পার্ট কীভাবে কাজ করে, আমাদের শরীরে কীভাবে আবার রক্তকে একদম পরিশ্রুত করে ফ্রেশ করে কীভাবে রক্তে পাঠিয়ে দেয়, আমাদের যে এইখানে যে নেফ্রন যে মূত্র উৎপাদন করে সেই মূত্রটা কীভাবে আস্তে আস্তে আমাদের মূত্রথলির মাধ্যমে যায়, কী করে শরীর থেকে নির্গত হয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা একদম ছবির মাধ্যমে ডিটেলসে পড়বো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখছি আমি এখানে। ঠিক আছে? তো তোমাদের আরও একবার আমি জানিয়ে রাখি যে যারা এখনও পর্যন্ত কোর্সে অ্যাডমিশন নাওনি, আমাদের সায়েন্সের জন্য একটা পেড কোর্স লঞ্চ করা হয়েছে, যার মধ্যে আমরা টোটাল NCERT বেস করে যা কিছু থাকে, বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এনভায়রনমেন্ট বলো, প্রত্যেকটা পার্টকে আমরা A to Z একদম ওখানে কমপ্লিট করব। এবং NCERT বেস থিওরি তোমরা এখানেও পাচ্ছ, অসুবিধা নেই, থিওরি সেম থিওরি থাকবে, কোনো অসুবিধা নেই। আর ওখানে এক্সট্রা কী পাবে না, RRB গ্রুপ ডির যে রিসেন্টলি 101টা শিফট হয়েছে 2025-26-এ, তার ডিটেল সলিউশন, পুরো 101টা শিফটের ডিটেল সলিউশন ওখানে করানো হবে। তার সঙ্গে সঙ্গে যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারটা তোমরা মক টেস্ট দিতে পারবে এবং কমপ্লিট ফুল অ্যানালাইসিস দেখতে পারবে, এবং সম্পূর্ণ প্রিন্টেবল PDF তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেওয়া হবে। এটা একদম কমপ্লিট একটা প্যাকেজ। এটার প্রাইস খুব বেশি নেই, এটা অনলি ফর 399-এ তোমরা পেয়ে যাবে একদম ফুল সায়েন্সের ব্যাচ। ঠিক আছে? আর যদি কেউ যে স্যার আমি পুরো ব্যাচ নেবো, এর সঙ্গে আমি ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের কমপ্লিট ব্যাচ নেবো, তো আর এক্সট্রা 300 টাকা পেমেন্ট করতে হবে, তোমরা 699 টাকায় কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে? আর এই সমস্ত কিছু ওই ব্যাচের মধ্যে ইনক্লুড করা থাকবে, টেস্ট সিরিজ বাগেরা সমস্ত কিছু। ঠিক আছে? আর তোমাদের বলে দিই, আমাদের 3টে সায়েন্সের বই আছে, 3টে সায়েন্সের বইয়ের এবং PDF দুটোই আমাদের অ্যাভেলেবেল আছে। এটা রেলওয়ে গ্রুপ ডির যে 101টা শিফট হয়েছে 2025-26-এ, তার এটা 2024-25-এ যত এক্সাম হয়েছে তার সমস্ত কিছু এই বইটার মধ্যে থাকবে। আর এটা 2016 থেকে 2022-এর আমাদের চ্যাপ্টার ওয়াইজ বই, এই দুটো শিফট ওয়াইজ বই, এই দুটো চ্যাপ্টার ওয়াইজ বই। টোটাল কমপ্লিট যদি কেউ PDF নিতে চাও অনলি 500-এ পেয়ে যাবে, প্রায় 10,500 11,000-এর মতন প্রশ্ন আছে টোটাল। ঠিক আছে? 500-এ পেয়ে যাবে। আর যদি বই নিতে চাও, এই বইটার দাম 472, এই বইটার দাম 532 টাকা, এই বইটার দাম আছে 734 টাকা, আপ টু হোম ডেলিভারি। 3টে বই নিলে কিছু ডিসকাউন্ট আছে অবশ্যই। ঠিক আছে? আর PDF বললাম
অনলি 500 পেয়ে যাবে। এছাড়াও আমাদের ম্যাথামেটিক্সের বই অ্যাভেলেবেল আছে 2026 বা 2016-22, যদি চাও পিডিএফ বা বুক কালেক্ট করতে পারো। এই যা কিছু নেবে তার জন্য তোমাদের সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। স্যার হোয়াটসঅ্যাপে শুধু লিখলেই হবে স্যার আমি আরআরবি গ্রুপ ডি সায়েন্স ব্যাচ নেবো বা কমপ্লিট ব্যাচ নেবো বা আমি এই বইটা নেবো, যেটা চাও এখানে লিখে দেবে। তোমাদের কিউআর কোড সেন্ড করা হবে, কিউআর কোডে পেমেন্ট করার পর একটা স্ক্রিনশট দেবে। যদি বই চাও তাহলে তোমাদের অ্যাড্রেসের ফর্মেট দেওয়া হবে, অ্যাড্রেসের ফর্মেট ফিল আপ করবে, অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করবো, ঠিক আছে। যদি কোনো পিডিএফ চাও হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, যদি কোনো কোর্স চাও তোমাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করে নেওয়া হবে এবং তোমাদের কোর্সে কী করা হবে না পুরো অ্যাড করে দেওয়া হবে কোর্সের মধ্যে, ঠিক আছে। এই নাম্বারে কল, যদি কোনো কোয়ারি থাকে কল করবে, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপই করবে, ঠিক আছে। আর না হলে আমাদের ইনস্টল করতে পারো এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে তোমরা পেড কোর্স থেকে মানে যে কোনো কোর্স নিতে পারো, বুক সেকশন থেকে বই নিতে পারো, স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ নিতে পারো, সব কিছু এখান থেকেও তোমরা নিতে পারো। আদারওয়াইজ তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।